আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। সিরিয়াল কিলার মেজর জেনারেল জিয়াউল আহসানের ফাঁসির রায় দিয়েছে আদালত। হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারকৃত অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় আরও ৩ জনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে খালাস দেওয়া হয়েছে। এবং সবশেষে জানাব রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অবসরণের গুঞ্জন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। একজন আসামি আছে যার ব্যাপারে তদন্ত করে পেয়েছি সে মাথায় গুলি করে ১০৩০ জন মানুষকে হত্যা করেছে। গুম করে মানুষদের আয়নাঘরে রাখা হয়েছিল, তার একটি নেশা ছিল। এ গুম ব্যক্তিদের হাত পা চোখ বেঁধে নৌকায় করে মাছ বুড়িগঙ্গায় নিয়ে যেত, গুলি করে লাশটা নদীতে ফেলত, গুলিটা ভিকটিমদের মাথার কাছে নিয়ে করত। আমি জিজ্ঞাসা করলাম সেটা কেন। তার জবাব, গুলি করার পর নিহত ব্যক্তির মগজ ও রক্তের গরম ছিটা হাতে লাগলে দারুণ ফিলিংস অনুভব হতো। কে এই ভয়ানক খুনি? কে এই সিরিয়াল কিলার? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের এই বক্তব্যের সূত্র ধরে অনুসন্ধানে জানা গেছে, এই হিংস্র খুনি বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত র্যাবের বিভিন্ন পদে কর্মরত থাকা অবস্থায় নিজের টিম নিয়ে এই খুনগুলো করেছেন তিনি। গুম করা ব্যক্তিকে খুন করতে তিনি বলতেন, গুম করো অর্থাৎ ওকে খুন করো। এই সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে জিয়াউল হাসানের নৃশংসতার অসংখ্য কাহিনী জানা গেছে। পলাতক শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকীর নির্দেশেই বেশি মানুষকে গুম খুন করেছেন জিয়াউল হাসান। তিনি হাসিনা ও তারিক সিদ্দিকীর একান্ত অনুগত ও বিশ্বস্ত ছিলেন। তাদের নির্দেশে গুম করে আয়নাঘরে রাখতেন ভিকটিমদের। সেখান থেকে বিভিন্ন কায়দায় খুন করে লাশ গুম করে দেয়া হতো। জিয়াউল হাসান গুম হওয়া ব্যক্তিদের জমটুপি পরিয়ে মাইক্রোবাসে করে পোস্তগোলা ব্রিজ, কাঞ্চন ব্রিজ কিংবা কাঁচপুর ব্রিজে নিয়ে গিয়ে গুলি করে লাশ ফেলে দিত শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীতে। একজনকে দিয়ে ১১টি এবং আরেকজনকে দিয়ে ১৩টি খুন করারও রেকর্ড আছে। কখনো মাইক্রোবাসে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হতো। এরপর লাশ রেল লাইনের ওপরে শুইয়ে দিত। ট্রেন এসে লাশকে দ্বিখণ্ডিত করে দিত। সেই লাশকে সিমেন্টের বস্তার সাথে বেঁধে পানিতে ফেলে দিত যাতে লাশ পানির নিচে চলে যায়। হতভাগ্য বিএনপি নেতা ইলিয়াস আলীর শেষ পরিণতি ঘটে জিয়াউলের হাতে। শুধু তাই নয়, ভারতীয় গোয়েন্দা সংস্থার এর চাহিদা অনুযায়ী বিভিন্ন ব্যক্তিকে ধরে সীমান্তের ওপারে তালের হাতে তুলে দেওয়ারও অনেক ঘটনা আছে। সিলেটের সীমান্তে এমন ৭ জনকে তুলে নেওয়ার নজির একটি রেকর্ডে উল্লেখ আছে। একবার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক সিদ্দিকীর ক্যান্টনমেন্টের বাসা থেকে ৫০ কেজিরও বেশি ওজনের একটি বস্তা পাঠানো হয় জিয়াউল হাসানের বাসায়। গাড়িতে করে যিনি এই বস্তা জিয়াউলের বাসায় নিয়ে যান, তার বর্ণনায় উল্লেখ করা হয় এটি ছিল টাকার বস্তা। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশে যে কোনো বাহিনী কর্তৃক সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর, টেলিমনিটরিং ইত্যাদি সকল অপরাধের চিহ্নিত অন্যতম প্রধান ব্যক্তি এই জিয়াউল হাসান। তারিক সিদ্দিকী তার প্রধান বস, তিনি তাকে মনস্টার বা দানব বানিয়েছেন। ২০১৩ সালে কর্নেল পদে পদোন্নতি পেয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হন। এই বছরের মে মাসের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যায় তিনি র্যাবের অভিযান পরিচালনা করেন। ২০১৪ সালে নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনাও তার নির্দেশেই ঘটে। জিয়াউল হাসানের গুম সংক্রান্ত অপরাধ সম্পর্কে জানার জন্য যোগাযোগ করা হলে গুম কমিশনের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, কমিশন নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নিয়ে নয়, সামগ্রিক গুমের তদন্ত করছে। গুম কমিশনের রিপোর্ট পর্যালোচনা করে জানা গেছে কিভাবে গুম করা হতো, গুমের পর খুন করা হতো এবং লোমহর্ষক নির্যাতন করা হতো। গুমের সুপিরিয়র কমান্ড ছিলেন শেখ হাসিনা। তিনি তারেক সিদ্দিকের মাধ্যমে গুমের কিংবা খুন করার নির্দেশগুলো দিতেন। কমিশনের রিপোর্টে বিভিন্ন কেস স্টাডি তুলে ধরা হয়েছে। সাদা পোশাকে এক বাহিনীর সদস্যরা গুম করত, প্রচার করা হতো অন্য বাহিনীর নাম। এক বাহিনীর সাদা পোশাকধারীরা তুলে নিয়ে আসত টার্গেট মানুষটিকে, হস্তান্তর করত অন্য বাহিনীর হাতে। যত গুম হয়েছে তার মধ্যে জিয়াউল হাসানের টিমই বেশি
করেছে। গুমের শিকার হওয়া মানুষদের মধ্যে জিয়াউল হাসান ও তার টিম হত্যা করেছে 1030 জনকে। বুড়িগঙ্গার পোস্তগোলা ঘাট নীরব সাক্ষী হয়ে আছে কত মানুষকে তিনি গুম করেছেন, এই পরিসংখ্যান থেকেই বোঝা যায়। বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসান শেখ হাসিনার 15 বছরের শাসনকালে এক মূর্তিমান আতঙ্কের নাম। শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকী বড় বড় যত অপকর্ম করিয়েছেন তার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন জিয়াউল হাসান। অপহরণ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাজনৈতিক প্রতিপক্ষের ফোনে আড়ি পেতে কল রেকর্ড করা সবকিছুতেই তার সংশ্লিষ্টতা রয়েছে। জুলাই আগস্টের গণহত্যায় অভিযুক্ত হয়েছেন এই কর্মকর্তা। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার লেখাতেও জিয়াউল হাসানের অপকর্মের বর্ণনা রয়েছে। জিয়াউল হাসান তাকে মেরে ফেলতে পারেন এমন তথ্যে তিনি আতঙ্কিত ছিলেন। একদিনে সেনাপ্রধানের কার্যালয়ে বোমা আতঙ্কও দেখা দেয়। গত 15 বছরে বিপুল সংখ্যক মানুষ গুমের শিকার হয়েছেন। এই গুমের সঙ্গে রাষ্ট্রের 5টি বাহিনীর চিহ্নিত কিছু কর্মকর্তা জড়িত ছিলেন। এর মধ্যে র্যাবের কর্মকর্তারা 60% গুমে জড়িত ছিলেন। গত 6 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমে জড়িত 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তাদের মধ্যে রয়েছে 6 জন উচ্চপদস্থ কর্মকর্তা, 5 জনই ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক ও পরিচালক। অন্তর্বর্তী সরকার গুমের ঘটনাগুলো তদন্তের জন্য বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুম সংক্রান্ত তদন্ত কমিটি গঠন করে গত বছরের 27 আগস্ট। কমিশনকে আনফোল্ডিং দ্য ট্রুথ, এ স্ট্রাকচারাল ডায়াগনোসিস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ইন বাংলাদেশ শিরোনামে 2টি অন্তর্বর্তী রিপোর্ট প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে জমা দিয়েছেন। কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম জানিয়েছেন, আগামী ডিসেম্বরে কমিশন গুম সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে পেশ করবে। গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে গুম করা হতো 3টি ধাপে। প্রথম ধাপে ছিল কৌশলগত নেতৃত্ব। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এবং পলাতক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আওয়ামী লীগের সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা। দ্বিতীয় ধাপে ছিল বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার চিহ্নিত কর্মকর্তারা। তৃতীয় ধাপে ছিল বিভিন্ন বাহিনী ও সংস্থার সদস্যরা যারা ঊর্ধ্বতনদের নির্দেশ বাস্তবায়ন করতেন। গুম কমিশন গুমের 1850টি অভিযোগ পেয়েছে। এই অভিযোগগুলোর মধ্যে এখনও 345 জন নিখোঁজ রয়েছেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গুম কমিশনে যারা অভিযোগ দায়ের করেছেন এখনও তাদের অনেককে হুমকি বা থ্রেট করা হচ্ছে। ভিকটিমরা ভয়ে আছেন। এসব থ্রেট করার প্রমাণ গুম কমিশনের রয়েছে। কমিশন গুম খুনের জন্য জিয়াউল হাসান সহ 23 জনকে নিশ্চিত করেছেন। র্যাবে কর্মরত থাকাকালে জিয়াউল হাসান কিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছিল সে সম্পর্কে লিখেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি তার ফেসবুক পোস্টে বিজিবি, র্যাব, এসএসএফ ও আনসার নিয়ে আমার যত অভিজ্ঞতা বিষয়ে জিয়াউল হাসানকে নিয়ে লেখেন, যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি পীড়া দিত তা ছিল র্যাবে প্রেষণে থাকা আমাদের অফিসারদের দ্বারা সাধারণ নাগরিক, রাজনৈতিক কর্মী বা সন্দেহভাজন ব্যক্তিদের অপহরণ ও হত্যা। তরুণ কেরিয়ারমুখী অফিসারদের র্যাবে পাঠানো হতো। সেখানে কিছুদিন কাজ করে তারা এমন এক চরিত্র নিয়ে ফিরত যেন তারা পেশাদার খুনি। একই প্রবণতা পরিলক্ষিত হয়েছিল জুনিয়র কমিশনার অফিসার, জেসিও ও এনসিও ও সৈনিকদের মধ্যেও। আমি সেনাপ্রধানের দায়িত্ব নেয়ার পর পরপরই চাইছিলাম তাদের সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হোক। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানালে তিনি আমার কথায় সম্মতিসূচক ইঙ্গিত দিলেন। এমনকি বললেন, জাতীয় রক্ষী বাহিনীর থেকেও র্যাব খারাপ, কিন্তু শেষ পর্যন্ত কিছুই বাস্তবে রূপ নেয়নি। কয়েকদিন পর আমি কর্নেল মুজিবকে, যিনি তখন র্যাবের এডিজি ছিলেন, ডেকে বলি যেন তিনি লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসানকে নিয়ন্ত্রণে রাখেন এবং আর যেন কোনো ক্রসফায়ার না ঘটে। কর্নেল মুজিব এ ব্যাপারে আমাকে কথা দেন এবং বিদায় নেয়ার সময় তাকে বেশ উদ্বিগ্ন মনে হয়। পরের কয়েকদিন পত্রপত্রিকা লক্ষ্য করলাম নতুন কোনো ক্রসফায়ারের খবর নেই। এতে মানসিকভাবে কিছুটা স্বস্তি পেলাম। এরপর কর্নেল মুজিব একাধিকবার এসে আমাকে জানিয়েছেন সত্যি ক্রসফায়ারের ঘটনা বন্ধ হয়েছে, কিন্তু কিছুদিন পর আমি বুঝতে পারি ঘটনা ঠিকই ঘটেছে, কিন্তু সেগুলোর খবর চাপা দেয়া হচ্ছে। পরিস্থিতির আরও অবনতি ঘটে যখন কর্নেল মুজিব র্যাব ছেড়ে অন্যত্র বদলি হয়ে যান, আর কর্নেল জিয়াউল হাসান, যিনি আগে র্যাবের গোয়েন্দা শাখার দায়িত্বে ছিলেন, নতুন ডিজি বেনজির আসার সঙ্গে সঙ্গে এডিজি র্যাব হিসেবে দায়িত্ব নেন। এরপর আর্মি নিরাপত্তা ইউনিট সূত্রে খবর পাই যে জিয়া নিজের আবাসিক টাওয়ারে একজন গার্ড রেখেছেন, বাসায় অস্ত্র রাখছেন এবং পুরো ফ্ল্যাটে সিসিটিভি বসিয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে বলা হয় গার্ড সরিয়ে নিতে, ক্যামেরাগুলো খুলে ফেলতে, বাসায় অস্ত্র রাখা থেকে বিরত থাকতে এবং অফিসিয়াল কোয়ার্টারে যে সামরিক নিয়মকানুন আছে সেগুলো মেনে চলতে।
পরবর্তীকালে তার আচরণ আরও উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল জোকলুল তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তাতে কর্নেল জিয়া কোনো কর্ণপাত করেননি। পরে আর্মি নিরাপত্তা ইউনিটের কমান্ডার